বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দ্বাদশ ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে অনলাইনে সংযুক্ত হও। আজকের আলোচ্য বিষয়গুলো আমরা একটু দেখে নেই। একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি, একই সাথে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের উপস্থাপনায় আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচ্য বিষয় ইতিমধ্যে তোমাদেরকে আমি বলেছি, তারপরেও আমি স্লাইডে তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের আলোচ্য বিষয় হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ। তোমাদের যে সিলেবাস ৬ষ্ঠ অধ্যায়, সে অধ্যায়ের নাম আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই বিষয়টি বিভিন্ন জায়গায় অনুপাত বিশ্লেষণ নামেও পরিচিত। তো এখন আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, এ বিষয়টি আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমি অবস্থান করছি। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় থেকে 3টি ক্লাস অংশ নিব। আশা করি যে শিক্ষার্থীরা যদি এই 3টি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত অনুশীলন করে বা আমার সাথে সংযুক্ত থাকে, তাহলে আশা করি যে এই অধ্যায়ের যে খুঁটিনাটি বিষয় আছে এবং পরীক্ষাতে যে সমস্ত বিষয়গুলো এসে থাকে, আশা করি তোমাদের সে বিষয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা এখন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। তো আমরা প্রথমে দেখি আর্থিক বিবরণী বিশ্লেষণ কি জিনিস। তো তোমরা লক্ষ্য করো, আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে আমরা বুঝি যে আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সফলতা বা দুর্বলতা অনুসন্ধান করা। এখন এই আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদান, তো এখন এই বিভিন্ন উপাদান বলতে কি বোঝায় এবং আর্থিক বিবরণী বলতে কি বোঝায়, এ বিষয়েও আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। তোমরা এখন যেহেতু দ্বাদশ শ্রেণীতে অবস্থান করছো, সেহেতু আর্থিক বিবরণী ইতিমধ্যে তোমরা শিখেছো এবং আর্থিক বিবরণী এর যে সমস্ত উপাদান থাকে সেগুলো সম্পর্কেও তোমরা অবহিত। তারপরেও আমি এই আলোচনার সুবিধার্থে এ বিষয়ে তোমাদের আমি ধারণা দিতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী বলতে আমরা বুঝে থাকি যে একটা প্রতিষ্ঠান সে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে এর যে উদ্যোক্তা বা যে মালিক পক্ষ থাকে, তারা জানতে চায় যে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি, অর্থাৎ তার লাভ ক্ষতি কি, তার মূলধনের যে অর্থ বিনিয়োগ করেছিল এখন সেটার অবস্থা কি, সেটাকে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, এ বিষয়ে তা জানা প্রয়োজন। এছাড়া এই প্রতিষ্ঠানের বর্তমানে কি সম্পদ রয়েছে, কি দায় রয়েছে,
এ বিষয়ে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই প্রতিষ্ঠানের কি অর্থ নগদ আসছে, কি পরিমাণ নগদ অর্থ চলে যাচ্ছে, এ বিষয়েও জানা দরকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ লাভ ক্ষতি জানা, ব্যবসায়ের মালিকের যে মূলধন তার পরিমাণ জানা, প্রতিষ্ঠানের যে সম্পদ বা দায় রয়েছে সেগুলো সম্পর্কে জানা, কি পরিমাণ নগদ অর্থ আসছে এবং কি পরিমাণ নগদ অর্থ বাইরে চলে যাচ্ছে, এ বিষয়গুলো মালিকের জানা দরকার। বা যারা এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তাদের এ বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই আলোচনা থেকে আমরা তাহলে বলতে পারি আর্থিক বিবরণী বলতে চারটি বিষয়কে বোঝায়। প্রথমত আয় বিবরণী, এরপরে মালিকানা সূত্র বিবরণী, এরপরে আর্থিক অবস্থার বিবরণী, এরপরে নগদ প্রবাহ বিবরণী। তাহলে আমরা আর্থিক বিবরণী বলতে চারটি বিবরণীকে বুঝে থাকি। এখন আর্থিক বিবরণীর উপাদান, এই উপাদান বলতে আমরা বুঝি যে চারটি বিবরণীর কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, অর্থাৎ আয় বিবরণী, লাভ মালিকানা সূত্র বিবরণী, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, এই সমস্ত উপাদানগুলোকেই আর্থিক অবস্থার বিভিন্ন বিবরণীর বিভিন্ন উপাদান হিসাবে আমরা অভিহিত করে থাকি। এখন তোমাদের এই আলোচনায় যাওয়ার পূর্বে আমি আরেকটি বিষয় তোমাদেরকে জানাতে চাই, তা হলো যে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ কেন প্রয়োজন এবং এই আর্থিক বিবরণী বিশ্লেষণের যে হাতিয়ার, সে হাতিয়ার আসলে কি, সেটা একটু আমাদের জেনে তারপরে আমাদের প্রায়োগিক সমস্যা সমাধান করলে তোমরা উপকৃত হবে। আমরা এখন যাচ্ছি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ কেন প্রয়োজন। একটা প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রয়োজন এ কারণেই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ডের সামগ্রিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। একজন বিনিয়োগকারী বা ঋণদাতা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তাকে চিহ্নিত করতে হয় কোন প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করবে, আর এ কাজে সহযোগিতা করে আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ। তাই আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ একজন বিনিয়োগকারী বা একজন ঋণদাতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য হাতের হিসেবে আমরা যা ব্যবহার করি তা হলো অনুপাত বিশ্লেষণ। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ যাই বলো, এটা একটা প্রতিষ্ঠানের জন্য, একজন বিনিয়োগকারীর জন্য, একজন ঋণদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণ হলো সম্পর্কযুক্ত দুটি বিষয়ের অন্তর্নিহিত সম্পর্কের সংখ্যাগত পরিমাপ। অর্থাৎ আমরা এই যে আর্থিক বিবরণীর কথা বললাম, এই আর্থিক বিবরণীর মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে তার মধ্যে একটার সাথে আরেকটার মধ্যে অন্তর্নিহিত যে সম্পর্ক রয়েছে, এখন কি সম্পর্ক রয়েছে এ বিষয়টি আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এই নির্ণয় করার জন্য আমাদের এদেরকে সংখ্যাগত পরিমাপে পরিমাপ করতে হবে। এই সংখ্যাগত পরিমাপ করে
এই যে সম্পর্ক, এই সম্পর্ক প্রকাশ করাই হলো অনুপাত। তো গ্রেটার সেন্সে ক্যাটাগরিক্যালি আমরা এই অনুপাতকে প্রধানত 4 ভাগে ভাগ করে থাকি। সেই ক্যাটাগরিক্যালি 4টি ভাগ হলো তারল্য অনুপাত বা লিকুইডিটি রেশিও, কার্যকারিতার অনুপাত বা অ্যাক্টিভিটি রেশিও, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত অর্থাৎ প্রফিটেবিলিটি রেশিও, সচ্ছলতার অনুপাত। এই 4টি গ্রেড বা ব্যাপক ভাগে এই অনুপাত বিশ্লেষণকে ভাগ করা হয়ে থাকে। এখন প্রথমেই আমরা আসি তারল্য অনুপাত। তারল্য অনুপাত বলতে যে অনুপাত সমূহ প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, অর্থাৎ চলতি দায় পরিশোধ করার জন্য আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ চলতি সম্পদ রয়েছে তা নির্দেশক বা নির্দেশ করার জন্য যে অনুপাত সমূহ তা হলো তারল্য অনুপাত। এখন এই তারল্য অনুপাতের মধ্যে 3 ধরনের অনুপাত বিদ্যমান। প্রথমত চলতি অনুপাত, দ্বিতীয়ত তরল বা তরিত বা দ্রুত বা আরেকটা নাম আছে অগ্নি অনুপাত, এবং তৃতীয়ত কার্যকরী মূলধন অনুপাত। তাহলে এই 3টা অনুপাতের দ্বারা তারল্য অনুপাত নির্দেশ করা হয়ে থাকে। এরপরে আমরা আসি কার্যকরিতার অনুপাত সমূহ। একটি প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত সম্পত্তি কতটুকু কার্যকরীভাবে ব্যবহার করছে তা যে অনুপাত সমূহ দ্বারা মূল্যায়ন করা হয় তাকে কার্যকরিতার অনুপাত বলা হয়। যেমন মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, মোট সম্পদ আবর্তন অনুপাত। এরপরে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত, অর্থাৎ এই অনুপাতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে একটি প্রতিষ্ঠান যে অর্থ বিনিয়োগ করেছিল সেই বিনিয়োগের উপরে তার যে লাভ বা মুনাফা, সেই মুনাফা অর্জনের ক্ষমতা কিরকম। এই অনুপাতগুলো দ্বারা তার এই মুনাফা অর্জন ক্ষমতা চিহ্নিত করে বা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে সমস্ত অনুপাতগুলোর কথা বলা হয়েছে তা হলো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োগের উপর মুনাফা অনুপাত, শেয়ার প্রতি উপার্জন হার, সম্পত্তির উপর উপার্জন হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে অনুপাতের কথা আমি বলবো তা হলো সচ্ছলতার অনুপাত। এই সচ্ছলতার অনুপাত দ্বারা বোঝানো হয় যে এই প্রতিষ্ঠানে যে দীর্ঘমেয়াদী দায় রয়েছে এবং যে সম্পদ রয়েছে সেই দীর্ঘমেয়াদী দায় এবং সম্পদ এর পরিমাণ কিরকম, অর্থাৎ সেই সম্পদ দ্বারা সে দায় পরিশোধ করা সম্ভব কিনা, বা মালিকের না সম্পত্তির মধ্যে যে অনুপাত বা যে সম্পদ রয়েছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ এটা যথার্থ কিনা, এই সমস্ত বিষয়গুলো এই অনুপাত দ্বারা নির্দেশিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে সমস্ত অনুপাতগুলোর কথা বলা হইল, এখন উচ্চতর লেভেলে এর চাইতে আরো কিছু বেশি শেখার দরকার হয়, কিন্তু তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেল, সেক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা, তোমাদের যে প্রশ্ন হয় তার আলোকে আমি আশা করি যে এখানে যে কয়েকটি অনুপাতের কথা বলা হয়েছে সেগুলো যদি তুমি যথার্থভাবে সুন্দর করে অনুশীলন করো বা শিখো, তাহলে আশা করি যে তোমার যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই প্রথম ক্লাসে অনুপাত কি বা আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার কি, এই অনুপাতের মধ্যে কি ধরনের অনুপাত বিদ্যমান থাকে এবং কোন অনুপাতের কাজ কি, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি এই তারল্য অনুপাতের যে বিষয়টি, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, আজকের ক্লাসে আমি এই তারল্য অনুপাত সম্পর্কিত যে অনুপাতগুলো, এগুলো নিয়েই আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো
তো আমরা এখন এর জন্য স্লাইড শো দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু স্লাইড শোটা দাঁড় করিয়ে নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখন আমি দেখাবো তোমাদের যে বিষয়টি, তা হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ করার জন্য আমাদের কিভাবে আমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করব। সে আর্থিক বিবরণী বিশ্লেষণ করার জন্য প্রথমেই যে আসে সেটা হলো তারল্য অনুপাত। এখন তারল্য অনুপাতের মধ্যে আমরা প্রথমেই দেখেছি চলতি অনুপাত। তো তোমরা লক্ষ্য করো, এই চলতি অনুপাতের যে সূত্র, এটা তোমরা ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসগুলোতে আশা করি শিখেছো। তারপরেও আমার দায়িত্ব তোমাদের এখন শিখে নেওয়া, তাই আমি এখানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন চলতি সম্পদ কি, চলতি দায় কি, চলতি সম্পদের মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, চলতি দায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, এই বিষয়গুলো তোমরা জানো। তারপরেও আমি তোমাদেরকে বিষয়গুলো একটু স্পষ্ট ধারণা দিয়ে যাই। চলতি সম্পদ বলতে আমরা বুঝি যে সমস্ত সম্পদের স্থায়িত্ব 1 বছর বা 1 বছরের কম সময়, এবং চলতি দায় বলতে ওই দায় সমূহকে বোঝায় যেই দায় সমূহ আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি চলতি সম্পদ কি এবং চলতি দায় কি এটা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এখন এই চলতি সম্পদ বলতে কোন কোন সম্পদগুলোকে আমরা বুঝবো এবং কোন কোন বিষয়গুলো এই চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। তোমরা লক্ষ্য করো, চলতি সম্পদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো হলো নগদ তহবিল যোগ ব্যাংক জমা যোগ সমাপনী মজুদ যোগ স্বল্পমেয়াদী বিনিয়োগ যোগ অগ্রিম খরচ। এই কয়টি বিষয় চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং চলতি সম্পদ বলতে আমরা এই সম্পদগুলোকে বুঝে থাকবো। এবার আসি আমি চলতি দায়। তো চলতি দায় বলতে আমরা কোন কোন দায়গুলোকে বুঝবো, যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সেগুলো হলো প্রদেয় হিসাব, প্রদেয় বিল, স্বল্প মেয়াদী ব্যাংক জমাকৃত বা স্বল্প মেয়াদী ঋণ বা ব্যাংক জমাকৃত, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিত। এই বিষয়গুলো যদি আমাদের সমস্যার মধ্যে থাকে, তাহলে এগুলোকে আমরা চলতি দায় হিসাবে বিবেচনা করব। এখন এই যে বিষয়গুলো দেখলাম চলতি সম্পদ, এই কটা যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাবো, এই কটাকে যোগ করলে আমরা মোট চলতি দায় পাবো। এখন এই সূত্রে আমরা যদি চলতি সম্পদ এবং চলতি দায়কে বসায়ে আমরা ভাগ করি, তাহলে আমরা চলতি অনুপাত পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আরেকটি বিষয় এখানে জানা দরকার, যে এই চলতি অনুপাতের আদর্শ মান কত। এই চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। এখন আদর্শ মানের কাজ কি, যে আমাদের এই চলতি অনুপাতের যে নির্ণীত মান আসবে, সেই মানকে এই আদর্শ মানের সাথে আমাদের তুলনা করে দেখতে হবে যে এই আদর্শ মানের চেয়ে আমাদের যে নির্ণীত মান সেটা কি বেশি না কম। তাহলে বেশি বা কম দ্বারা আমরা বুঝতে সক্ষম হব যে আমাদের এই চলতি সম্পদ কি বেশি রাখা হয়েছে নাকি চলতি সম্পদ এবং চলতি দায় পরিশোধের জন্য কম রাখা হয়েছে। এই বিষয়টাকে আমরা দেখে আমরা সতর্ক হব এবং সেই সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চলতি অনুপাত সম্পর্ক যে বিষয়গুলো সেগুলো আমরা বুঝতে সক্ষম হয়েছি। এখন আমরা এর পরবর্তী যে অনুপাত সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তো আমরা দেখি এর পরবর্তী যে বিষয়টি, তা হলো তরল বা তড়িৎ বা দ্রুত বা অগ্নি পরীক্ষা অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তরল, তড়িৎ, দ্রুত, অগ্নি পরীক্ষা, এটা একই বিষয়, বিভিন্ন নামে এটা অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে নামে আসুক, তোমাদেরকে একই বিষয় বুঝতে হবে। কাজেই পরীক্ষাটা যেভাবে থাকুক, তোমাদেরকে একই জিনিস বুঝতে হবে এবং একই কাজ করতে হবে। আর এর সূত্র হলো তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। এখন তড়িৎ সম্পদ বলতে কি বোঝায় এবং তড়িৎ দায় বলতে কি বোঝায়, বা তড়িৎ সম্পদের মধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং তড়িৎ দায়ের মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো এটা খুব সহজ বিষয়, যে তোমরা ইতিমধ্যে চলতি সম্পদ নির্ণয় করা শিখেছ।
তো ত্বরিত সম্পদ নির্ণয় করার সময় এই চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ এবং অগ্রিম খরচ বাদ দিলেই আমরা ত্বরিত সম্পদ পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা এখন দেখব ত্বরিত দায় কি। তো ত্বরিত দায় হলো, আমরা ইতিমধ্যে চলতি দায় নির্ণয় করেছি। তো এই চলতি দায় থেকে শুধু ব্যাংক জমাতে যদি বাদ দেই তাহলে আমরা ত্বরিত দায় পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের ত্বরিত সম্পদ এবং ত্বরিত দায় নির্ণয় সূত্র এবং তরল বা ত্বরিত বা দ্রুত বা অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় সূত্র। এ পর্যায়ে আমাদেরকে এই তরল বলো বা ত্বরিত বা দ্রুত বা অগ্নি পরীক্ষা অনুপাতের যে আদর্শ মান সেটা আমরা একটু দেখে নিই। আদর্শ মানটা হলো 1:1। তাহলে আমরা এই আদর্শ মানের সাথে আমাদের নির্ণীত মানের তুলনা করব, যে আমাদের নির্ণীত যে মান সেটা কি আদর্শ মানের চাইতে বেশি নাকি আদর্শ মানের চাইতে কম, সেটা দেখে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের মন্তব্য করব। বা একজন ব্যবস্থাপক বা একজন সিদ্ধান্তকারী এখান থেকে এসে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। পরবর্তীতে আমাদের এই তারল্য অনুপাতের মধ্যে আরেকটা অনুপাত রয়েছে, যা হলো কার্যকরী মূলধন অনুপাত। এই কার্যকরী মূলধন অনুপাতের যে সূত্র তা হলো কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে কার্যকরী মূলধন বলতে কি বোঝায় বা কার্যকরী মূলধনের মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় এবং চলতি দায় কি, এটা আমরা আগে শিখেছি, এটা এখন আর আলোচনা করব না। আমরা এখন দেখব নতুন এখানে এসেছে কার্যকরী মূলধন। তো কার্যকরী মূলধনের সূত্র হলো, লক্ষ্য করো, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তো চলতি সম্পদ এর মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় আমরা ইতিমধ্যে শিখেছি। চলতি দায় এর মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় তাও আমরা শিখেছি। কাজেই এ নিয়ে আর আমি এখন আলোচনা করব না। চলতি সম্পদ এবং চলতি দায় এর পার্থক্যই কার্যকরী মূলধন। এই কার্যকরী মূলধনের অনুপাতের যে আদর্শ মান তা হলো 1:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে অনুপাতগুলো দেখলাম, অর্থাৎ চলতি অনুপাত, তরল, ত্বরিত বা অগ্নি বা দ্রুত যে অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, এই যে তিনটে অনুপাত যে আমরা দেখলাম, এটাকে এখন আমরা এর গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করব সেটা এখন আমার আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর জন্য আমাকে একটা সমস্যা আমার সামনে আনতে হবে বা তোমাদের সামনে আমি একটা সমস্যা উপস্থাপন করছি। সমস্যাটা হলো এরকম, দেখো, মিস্টার রুহি অ্যান্ড কং এর 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সম্পদ, দায় ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। তাহলে কি সেই অন্যান্য তথ্যাবলী একটু আমরা দেখে নেই। এই অন্যান্য তথ্যাবলীগুলো হলো এরকম, দেখো, যে মজুদ পণ্য 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 2,40,000 টাকা, ব্যাংক জমা 60,000 টাকা, প্রাপ্য নোট 30,000 টাকা, দালান কোঠা 1,50,000 টাকা, মূলধন 1,50,000, প্রদেয় হিসাব 2,40,000, প্রদেয় নোট 15,000, ব্যাংক জমাকৃত 60,000, মোট বিক্রয় 4,50,000। তো এই হলো আমাদের তথ্য। এর বাইরে আরো কিছু তথ্য আমাদের এখানে আছে, তা হলো নিট মুনাফা মোট ব্যয়ের 20%, নিট মুনাফা মোট ব্যয়ের 20%। এছাড়া আমাদের করণীয় কি, এর থেকে আমাদের যা করতে হবে, আমরা ইতিমধ্যে শিখেছি যে চলতি তারল্য অনুপাত, তারল্য অনুপাতের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, অর্থাৎ চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। এর থেকে আমরা চলতি অনুপাত নির্ণয় করব, ত্বরিত অনুপাত নির্ণয় করব, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই চলতি অনুপাত যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে আমাদের দেখতে হবে এর সূত্র কি ছিল। তো এই চলতি অনুপাতের সূত্র ছিল চলতি সম্পদ ভাগ চলতি দায়।
আমরা যদি এখানে লক্ষ্য করি চলতি সম্পদ কি কি আছে, আছে মজুদ পণ্য 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব আছে 2,40,000 টাকা, ব্যাংক জমা আছে 60,000 টাকা, প্রাপ্য নোট আছে 30,000 টাকা। এই ক্ষেত্রে এই 4টা বিষয় হলো আমাদের, এই 4টা বিষয় আমরা যে দেখলাম, এই 4টা বিষয় হলো আমাদের, সরি, এই 4টা বিষয় হলো আমাদের এই মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, প্রাপ্য নোট এবং এই 4টা হলো আমাদের চলতি সম্পদ। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি চলতি দায় কয়টি, যেমন দালান কোঠা স্থায়ী সম্পদ, মূলধন, মালিকানা সত্ত্ব, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, এবার ব্যাংক জমাতিত্ব। এই যে বক্স তোমরা লক্ষ্য করতেছ, এই বক্সের মধ্যে যে 4টি বিষয়, 3টি বিষয়, এই 3টি বিষয় হলো আমাদের চলতি দায়। তাহলে চলতি দায়ের মধ্যে আমাদের প্রদেয় হিসাব হলো 2,40,000, প্রদেয় নোট হলো 15,000, ব্যাংক জমাতিত্ব হলো 60,000। তো এই অবস্থা থেকে আমাদেরকে এখন চলতি অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই চলতি সম্পদ এই 4টা যোগ করি তাহলে কত হয়, ঠিক একইভাবে আমরা যদি এই চলতি দায় এই 3টাকে যোগ করি তাহলে কত হয়, এইটা আমাদের আগে বের করতে হবে। বের করে তো আমরা এখন একটু বোর্ডে দেখি। যদি আমরা বোর্ডে দেখি তাহলে কিভাবে দেখা যায় একটু লক্ষ্য করো, যে আমরা চলতি অনুপাত যদি আমরা নির্ণয় করি, তোমরা একটু লক্ষ্য করো, এই চলতি অনুপাত সমান আমরা দেখেছি যে চলতি সম্পদ ভাগ চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের চলতি অনুপাত। এখন আমাদের এই চলতি সম্পদ কত, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের 4টা চলতি সম্পদ ছিল, তার মধ্যে মজুদ পণ্য ছিল, প্রাপ্য হিসাব ছিল, ব্যাংক জমা ছিল এবং প্রাপ্য নোট ছিল। এই 4টা যদি আমরা যোগ করি তাহলে এখানে মোট চলতি সম্পদ আসে হলো 9,30,000 টাকা। 9,30,000 টাকা। তাহলে এই 9,30,000, আর আমরা যদি চলতি দায়গুলো দেখি তাহলে 3টা চলতি দায় ছিল, একটা হলো প্রদেয় হিসাব, প্রদেয় নোট এবং ব্যাংক জমাতিত্ব। এই 3টাকে যদি যোগ করি তাহলে আমাদের আসে 3,15,000 টাকা। 3,15,000। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এটাকে আমি ভাগ দিই, 9,30,000কে 3,15,000 ভাগ দিই তাহলে আমাদের চলতি অনুপাতের পরিমাণ দাঁড়ায় 2.95:1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি চলতি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আজকে আমার এই ক্লাসের সময় এখানেই শেষ হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে আমি কথা বলবো না, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং যেখানে শেষ করলাম এখান থেকে আমাদের আবার দ্বিতীয় ক্লাস শুরু হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।